নমস্কার, আমি সুভদ্র। ইস্যু অনেক, সব বিষয়ে একসাথে এক জায়গায় কথা বলাটা যাবে না, লেন্দি হবে ভিডিও। পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ ঘাঁটি, এটা বারবার প্রমাণিত হয়েছে। সেই খাগড়াগড়ের বোমা বিস্ফোরণ, যেটাকে ধামাচাপা দেওয়ার জন্যে সঙ্গে সঙ্গে একটা ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। এরকম বহু বিস্ফোরণ বহু জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন সময় হয়েছে। তার তদন্ত কুলকিনারা সিবিআই, সিআইডি, ইডি ফিডি হ্যাবেই যাবি, কিছু হয়নি। এরা কারা, কোথায় থাকে, গা ঢাকা দিয়ে আমরা কেউ জানি না। কিন্তু একটা জিনিস আমরা জানি, পশ্চিমবঙ্গের আপামর মানুষের কাছে যখনই কোনো বিস্ফোরণ হয়, তার দায় নিয়ে, দায়িত্ব নিয়ে একটা রাজনৈতিক ঠেলাঠেলি, এটাই আমাদের প্রাপ্য। পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আমরা খোঁজ রাখি না, খোঁজ রাখার চেষ্টা করি না। যখনই হচ্ছে তখনই এটা কেন্দ্রের দোষ, কেন্দ্র বলছেন রাজ্যের দোষ। কিন্তু আদতে দোষটা কার? আমরা সেই বিচারে যাচ্ছি না, কেউই যাচ্ছি না, কোনো রাজনৈতিক দল সেইভাবে যাচ্ছে না। এভাবে কতদিন চলতে পারে? সাম্প্রতিক আমরা দেখলাম সারা ভারতবর্ষ জুড়ে বেশ কয়েকটা জঙ্গিকে গ্রেপ্তার করা হলো, এবং তারা নাশকতা করবার জন্যেই পশ্চিমবঙ্গে তারা ঘাঁটি গেড়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন বছরে তারা এসেছেন পশ্চিমবঙ্গের মাটিতে, সেখানে বসবাস করছেন দীর্ঘদিন ধরে কারো না কারোর আত্মীয়র বাড়িতে। অর্থাৎ সেই জঙ্গিদের আত্মীয়রাও এখানটায় অনেক আগে থেকেই, হয়তোবা তারা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে, হয়তো স্বাধীনতার আগের আমল থেকে তারা এখানে বসবাস করছেন। কোনো যোগসূত্রে তারা আত্মীয়তা হয়েছে তাদের মধ্যে, সেই আত্মীয় সূত্র ধরে এসে এখান থেকে আধার কার্ড, ভোটার কার্ড, জাল পাসপোর্ট সব কিছু তাদের কাছে আছে। কে করে দিচ্ছে? একটা সূত্র তো লাগে। আপনি আমি সাধারণ মানুষ একটা পাসপোর্ট করতে গেলে পরে আমাদের যা নাজেহাল হতে হয়, এই কাগজ দাও, সেই কাগজ দাও, জন্ম বৃত্তান্ত দাও, ঠিকুজি কুষ্টি বাপ ঠাকুর দাদার পারলে বার্থ সার্টিফিকেট চায়। কিন্তু এদের ক্ষেত্রে সে কাগজ কে জোগায়? কোনো সময় প্রশ্ন হয়েছে এই যারা ধরা পড়েছে তাদের আত্মীয়দের কাছে কি কোনো সময় জেরা করা হবে যে আপনারা জানতেন না এরা জঙ্গি নাশকতার সাথে যুক্ত, তাহলে শেল্টার দিলেন কেন? শেল্টার দেওয়ার অপরাধে তারা কি অপরাধী স্বীকৃতি পাবে? অপরাধ করবার জন্য হয়তো নয়, কিন্তু অপরাধীকে সহযোগিতা করবার জন্যে তারাও তো দোষী। দোষী তো সেই ব্যক্তি যেখান থেকে জাল পাসপোর্টটা বেরিয়েছে। তিনি কে? তার কি তদন্ত হবে? জানি না। যেখান থেকে ভোটার কার্ড তৈরি হয়েছে, একটা ভোটার কার্ড তৈরি করতে গেলে পরে আপনাকে আবেদন করতে হয়। আবেদনের উপরে লোকাল বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের একটা রেকমেন্ড বা সই লাগে। সেক্ষেত্রে লোকাল বিডিও, ডিএম, নির্বাচন সংক্রান্ত বিষয়ে এআরও, এইআরও যারা রয়েছেন তাদের রেকমেন্ডেশন লাগে। তারা সমস্ত নথি আপনার কাছ থেকে যাচাই করে নেন। এই নথি কারা যাচাই করেছিলেন? লাস্ট রেকমেন্ড কেনি করেছিলেন? তাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনি কিসের ভিত্তিতে রেকমেন্ড করেছিলেন? জানি না। আধার কার্ড যেখান থেকে বেরোলো সেখানেও আপনি একটা আধার কার্ড করতে গেলে পরে আপনাকে অনেক খড় পুড়িয়ে অনেক কাগজপত্র জোগাড় করে করতে হচ্ছে। কিন্তু যেখান থেকে আধার কার্ডটা বেরিয়েছে, কোথা থেকে বেরিয়েছে তার কি তদন্ত হবে? কাগজপত্রগুলো কে রেকমেন্ড করলো তার কি তদন্ত হবে? হবে না। আমরা পাবো খালি ঠেলাঠেলি। এটা কেন্দ্রের দোষ। জঙ্গি ঢুকছে কেন? বিএসএফ জওয়ানরা কী করছেন বর্ডার লাইনে? এটা তো ঘটনা। ভারতবর্ষ এত বড় একটা রাজ্য, এত বড় একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের যা সীমা, সেই সীমা পাহারা দেওয়ার জন্যে বিএসএফ বলি, এদেরকে কতটা প্রয়োজন? সব জায়গায় কি সেটা সম্ভব হয়েছে? কাঁটাতারের বেড়া বহু জায়গায় নেই। আমরা পশ্চিমবঙ্গে ঢোকার প্রচুর রাস্তা, পশ্চিমবঙ্গের চারি সাইড দিয়ে বাংলাদেশ,
পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সমস্ত জায়গা দিয়ে পশ্চিমবঙ্গের এ মাথা থেকে সে মাথা, অর্থাৎ সাগর থেকে পাহাড়, যদি বিএসএফ দিয়ে ঘিরতে হয়, যদি তার কাটা দিয়ে ঘিরতে হয়, সে পরিকাঠামো হয়তো আমাদের নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনার বাড়িতে একটা স্বাভাবিক বুদ্ধি বলি আপনাকে, একটা আমার স্বাভাবিক মাথায় যেটা আসছে, আমি কাউকে দোষ চাপাতে চাইছি না। আপনার বাড়িতে পাহারা দেওয়ার জন্যে আপনি একটা বহুতল আবাসনে বসবাস করেন, আপনার বাড়িতে একটা সিকিউরিটি বা দুটো সিকিউরিটি বা তিনটে সিকিউরিটি গার্ড লাগানো আছে। বাড়িতে কে প্রবেশ করছেন, কে বেরোচ্ছেন, কখন ঢুকছেন, কখন বেরোচ্ছেন, তার হিসাব নিকাশ চাওয়ার জন্যে তিনি সেখানে পরীক্ষা করছেন। কিন্তু আপনার ওই আবাসনের চারি সাইড দিয়ে যে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, সেই বাউন্ডারি ওয়াল টপকে আমি ঢুকলাম, আপনার আবাসনেরই কোনো এক আবাসিক তিনি আমাকে শেল্টার দিলেন, সেটা কি ওই সিকিউরিটি গার্ডের পক্ষে জানা সম্ভব? যিনি শেল্টার দিলেন তিনি কেন দোষী সাব্যস্ত হবেন না? এর জবাব কে দেবে, কাকে দেবে, কখন দেবে, আমরা কেউ জানি না। আমরা খালি জানছি একের পর এক জঙ্গি আসছে। পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রকল্প আমরা জানি, দুয়ারে দুয়ারে এসছেন, এত প্রকল্প, এরপরে নতুন প্রকল্প আমরা ঘোষণা করব, হয়তো সাধারণ মানুষ আমরা ঘোষণা করেও ফেলেছি, কেউ কেউ ব্যঙ্গ করে বলছি, এই তো দুয়ারে জঙ্গি। আজ ক্যানিং থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, বসিরহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে এরা এসে আস্তানা গাড়ছে কোথায়? তাদেরই স্বজাতি কোনো আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব তাদের কাছে। তা সেটাই যদি হয়, তাহলে যাদের বাড়িতে শেল্টার নিয়েছেন আপনি বুঝতে পারছি না। বহু এমন জায়গা রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে যেখানটায় লোকাল প্রশাসনের ঢোকবার অধিকার নেই, সেখানে সাধারণ মানুষের ঢোকবার অধিকার নেই। একটা গোপন আস্থানা সেখানে থাকছে। তা এই দায় ঠেলাঠেলি কে নেবে? যখন আমি আবাসনের যে কথা বলেছিলাম, আবাসনে ঢুকে গেছি, আবাসনের একটা প্রশাসন, আজকে এই পশ্চিমবঙ্গে ঢুকে গেলাম কোনোভাবে, ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকে, পাকিস্তান থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, বা অন্য জায়গা থেকে হোক, আমি পশ্চিমবঙ্গে কোনোভাবে এসে ঢুকে গেলাম, নদী পাড়ে হয়েই হোক আর কোনো জঙ্গলের পথ ধরেই হোক, ঢুকে যাওয়ার পরে কিন্তু আমি সুরক্ষিত। এখানকার পুলিশ প্রশাসন, এখানকার র ডিপার্টমেন্ট, এখানকার কোনো রাজ্যের সমস্ত রকম ডিপার্টমেন্ট, প্রশাসনিক ডিপার্টমেন্ট, কেউ ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা খোঁজ খবর নিচ্ছি না। আর যারা এলাকায় থাকি, আমরা যে এলাকায় শুনি উঠলেন, সে এলাকার মানুষও এলাকায় নতুন ব্যক্তিটার নিয়ে কোনো টালবাহানা নেই, কোনো খোঁজ খবর নেই, কোনো ইনফরমেশান নেই তাদের কাছেও। তিনি দিব্যি আসছেন, বসছেন, খাচ্ছেন, যাচ্ছেন, ঘুরছেন, ওয়াচ করছেন, আস্তে আস্তে এই কাগজটা সেই কাগজটা বের করছেন। পাসপোর্ট করতে গেলে তো লোকাল থানার একটা আইবি ডিপার্টমেন্ট, তার একটা কাগজ লাগে, তার একটা সই লাগে। যদিও লোকাল থানায় এই ভেরিফিকেশানের নামে যেটা ডাকা হয়, ওই 500-700 দিলে পরে অটোমেটিক আপনার ভেরিফিকেশান হয়ে যাবে। আপনার যে কাগজই থাকুক না কেন, থাকুক আর না থাকুক, আপনাকে 500 দেবেন, আপনার ভেরিফিকেশানটা হয়ে যাবে। তাহলে সেই যিনি ভেরিফিকেশান করেছিলেন এই পাসপোর্টের, তিনি কি পানিশমেন্ট পাবেন? তাকে কি ধরা হবে? কিসের ভিত্তিতে তিনি করলেন? অর্থাৎ আইন করে, সরকার দিয়ে কোনো কিছু এগুলো আটকানো যায় না। সাধারণ মানুষ বা প্রশাসনের সাথে যুক্ত যারা এই সমস্ত কাজের দায়িত্বভার যাদের গাড়ে রয়েছেন, তারা যদি এটাকে তাদের আর্থিক উপার্জনের জায়গা হিসাবে, যা নয় তাই হয় হোক, আমি পয়সা পেলে কাজ করে দেব, এই মানসিকতার পরিবর্তন না হবে। রাজ্যের গোয়েন্দা দপ্তরের কাছে কোনো খবর থাকে না আজকাল। রাজ্যের গোয়েন্দা দপ্তরের কাছে খবর থাকে কোন জায়গায় রাজ্য সরকারের যে দল, সেই দলের কোন কর্মী বিপাকে পড়ল, দলের আভ্যন্তরীণ কোন জায়গায় কোন দল হতে পারে। পুলিশ তো তাই নিয়ে ব্যস্ত। পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। পুলিশ থেকে প্রশাসন তাদের করতে বাধ্য করা হচ্ছে, তাদেরকে সঠিক কাজটা করতে দেওয়া হচ্ছে না। তা আমাদের এটা দেখার দরকার নেই। তোমরা দেখো আমার দলটা টিকছে কিনা, আমার সরকারের বিরুদ্ধে যারা কথা বলছে তারা কারা। পুলিশের কাজ শেষ, এইটুকু করে দিলেই শান্তি, প্রমোশন, অনেক কিছু, পদক, কত কিছু পাওয়া যাবে।
এভাবে কতদিন চলবে দায় চাপাচাপি ঠেলাঠেলি? যারা ধরলেন তারা তো সব বাইরের পুলিশ, তাদের কাছে ইনফরমেশনটা গেল কোথায়? আসাম রাইফেলস, আসাম পুলিশ এসে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, কাশ্মীর পুলিশ এসে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। এখানকার পুলিশ, এখানকার গোয়েন্দা দপ্তরের কাছে এরকম কোনো খবর নেই কেন? ওই একটাই কারণ, তারা তো ব্যস্ত চাটতে, আর তারা কি চটাতে চাইবে? চাটাতেই ব্যস্ত। তাতে প্রমোশন পাওয়া যাবে, দলটাকে ঠেকিয়ে রাখো, সরকারটাকে ঠেকিয়ে রাখো। এটা ঘটনা, প্রশাসন মাত্রই সরকারের দাস, কিন্তু তারও তো একটা নৈতিক দায়িত্ব থাকা উচিত। কালকে তার বাড়ির পাশে কোনো জঙ্গি এসে হাজির হবে না, এর গ্যারান্টি কি তিনি দিতে পারেন? তখন কি সরকার তাকে ছাড়বে, না সরকার তাকে বাঁচাবেন? ওই জঙ্গির গুলিতে যদি তিনি মারা যান, এটা কেন? এরকম হাজার প্রশ্ন তৈরি হচ্ছে। ভেবেছেন, ভাবুন। আমি বলি, এলাকায় অচেনা লোক, সন্দেহজনক লোক দেখলে পরে অবশ্যই লোকাল থানায় একটা ইনফর্ম করুন। সে পুলিশ কিছু করুক আর না করুক, আপনি আপনার দায়িত্বটা পালন করুন। অবশ্য এটা সর্বত্র নয়। যদি আমার স্বজাতি, অর্থাৎ আমি যেটা চাইছি, আমার মনোবাঞ্ছা পূরণ করার জন্য আমার যদি কোনো জঙ্গি গোষ্ঠীকে সেলটা দিতে হয়, আমি নিশ্চয়ই থানায় খবর দিতে যাব না। বা আমি যে এলাকাটায় থাকি, আমরা সব একই সমগোত্রীয়, আমাদেরও মনের অভিপ্রায় যেখানে নাশকতা হোক আমরা চাই, তাহলে তো এই এলাকার কেউ সেখানে খবর দিতে যাবেন না। এ রোধ হবে কিভাবে? সরকার একেবারে দায় ছেড়ে দিতে পারেন না। কেন্দ্র বলি, রাজ্য বলি, প্রত্যেকটা সরকারেরই একটা নিজস্ব গোয়েন্দা দপ্তর আছে। তাদের কাছে তো খবরটা আগে থাকার কথা। বিশেষত রাজ্য গোয়েন্দা দপ্তরের কাছে তো রাজ্যের সমস্ত হাল হকিকত, সমস্ত খবর তার কাছে থাকবে। ঢুকলো কোথা দিয়ে সেটা যাচাই হবে, তার জন্য বিএসএফকে দায়ী করার জন্য কেন্দ্র সরকার রয়েছেন। কেন্দ্র সরকারের কাছে আমরা আবেদন করব যে আপনার এই বিএসএফ এখান থেকে ঢোকালো কী করে। কিন্তু রাজ্য পুলিশ, রাজ্য গোয়েন্দা দপ্তর, তারা কি ছেড়ে দিতে পারেন? যেখানে আমার রাজ্যের সরকার, তারা ছাড়তে পারেন, কারণ আমার রাজ্যের সরকার পক্ষ তারা চাইছেন আমরা সংখ্যাগরিষ্ঠ হব। আরও দুর্ভাগ্যের বিষয়, যত জঙ্গি পর্যন্ত ধরা পড়ল প্রত্যেকটাই একটা ধর্মীয় সম্প্রদায়ের। যদিও কথায় আছে একজনকে দিয়ে গোটা সম্প্রদায়কে যাচাই করা ঠিক নয়, তবু কেন 100 জন ধরা পড়লে তার মধ্যে 99 জনই একই সম্প্রদায়ের? কেন? মোটিভ কী? তার সমর্থনে আমার রাজ্য প্রশাসনের, রাজ্যের আইনসভার সদস্যরাও তার সমর্থনে কথা বলছেন, তাদের সমর্থনে কথা বলছেন, দায় এড়াবার জন্য কথা বলছেন। এই জিনিস বন্ধ করতে হবে। সচেতন হন। এখনও আর চাটার দরকার নেই। একটা সরকারের পরিবর্তন আসুক, এটা মনের জোর নিয়ে বলেন। আমরা সুষ্ঠু পশ্চিমবঙ্গবাসী সুষ্ঠুভাবে বাঁচতে চাই, আমরা ভারতবর্ষের অন্তর্ভুক্তি থাকতে চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আপনাদের রাজনীতি আপনাদের জায়গায় রাখুন। পশ্চিমবঙ্গের আপামর মানুষকে যেন দুশ্চিন্তার মধ্যে দিয়ে রাত কাটাতে না হয়, দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাতে না হয়। শক্ত হন, শিরদাঁড়া সোজা রেখে সোজা কথা সপাটে বলুন। ভয় কিসের? মরবেন তো, আজ জঙ্গির হাতে মরবেন, তার থেকে এমনি মারা যান। তাও বলবেন যে লোকটা সত্যি কথা বলেছিল তাই তিনি মারা গেলেন। কিছু লোক বলবে, ভিড়ুতার মতন মরে কোনো লাভ নেই, কেউ মনে রাখে না। আজ মরবেন, কালও মরবেন। অন্তত আপনার পরিবারের স্বার্থে শিরদাঁড়াটা সোজা করে সত্যি কথাটা প্রকাশ্যে বলবার একবার চেষ্টা করে দেখুন, নিশ্চয়ই ফল ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসবো অন্য ইস্যু নিয়ে, আবার কথা হবে।